দিনটা ছিল 13ই এপ্রিল। আমি, দিদি, বড় মাসি, মেসো মিলে উবের ধরে যাচ্ছিলাম সাঁতরাগাছি স্টেশনে, কারণ আমরা ভাইজ্যাগ ঘুরতে যাচ্ছি। স্টেশনে পৌঁছে দেখলাম স্টেশন ভীষণ ক্রাউডেড, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আমরা তিরুপতি এক্সপ্রেসে করে ভাইজ্যাগ গেছিলাম। প্রায় দুপুর 3টের সময় ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো। আমরা একটা সাইড লোয়ার বার্থ পেয়েছিলাম, তাই আমরা ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমি আর দিদি সেখানে বসে বসে পুরো ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমাদের বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছানোর কথা ছিল পরের দিন ভোর 3:40-এ, কিন্তু ট্রেন লেট করাতে আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 5টায়। সেখানে পৌঁছে আমরা একটা আইআরসিটিসি রুম নিয়ে সেখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমাদের হোটেলের চেকিং টাইম ছিল দুপুর 12টায়। সেখানে রেস্ট নিয়ে 8টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম চায়ের খোঁজে, কারণ সবাই জানে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন সকালবেলা বাঙালির চা কিন্তু মাস্ট। চা খেয়ে আমরা একটা অটো ধরে সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম রামকৃষ্ণ বিচে। রামকৃষ্ণ বিচ নর্মালি আরকে বিচ নামেই পরিচিত। রামকৃষ্ণ বিচের নাম রামকৃষ্ণ বিচ হওয়ার কারণ হচ্ছে এটা রামকৃষ্ণ মিশনের একদম সামনেই। অনেক বেলা হয়ে গেছিল আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই বিচের সামনেই একটা সাউথ ইন্ডিয়ান ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, কারণ আমার মেসো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। সেখানে কিছুক্ষণ বসে আমাদের বেশ ভালো লাগছিল। এই গরমে একটা শান্ত ঠান্ডা পরিবেশে বসতে কারই না ভালো লাগে। সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। কৈলাসগিরির নিচে পৌঁছে ওপরে যেতে গেলে 3 রকমভাবে যাওয়া যায়। এক, রোপওয়ে করে, কিন্তু রোপওয়ে ওখানে চালু হয় 11টা থেকে, তাই 11টার আগে গেলে তোমরা কিন্তু রোপওয়ে চড়তে পারবে না। 2, বাস যায়। লোকাল বাস আছে যেগুলো ডিরেক্ট কৈলাসগিরির ওপরে নিয়ে যায়, সেগুলো 10:30 থেকে চালু হয়, তাই 10:30টার আগে গেলে তোমরা বাসও পাবে না। আর আমরা 10:30টার আগেই ওখানে পৌঁছে গেছিলাম, তাই আমাদেরকে ওখানে প্রাইভেট কার বুক করতে হয়েছিল, যেগুলো কৈলাসগিরির ওপরে নিয়ে যাচ্ছিল, কারণ অটো কৈলাসগিরির ওপরে উঠতে দেয় না। কৈলাসগিরি পৌঁছে আমরা ভাইজ্যাগের মেন আকর্ষণ, মানে যেখানে পাহাড় আর সমুদ্র এক জায়গায় মেশে, সেই জায়গাটার ভিউ খুব ভালোভাবে পেয়েছিলাম। এখানে গিয়ে যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা স্কাই সাইক্লিং অথবা জিপ লাইনিংয়ের মতো কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস এনজয় করতে পারে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। কৈলাসগিরি দেখার পর অলমোস্ট 12টা বাজতেই চলেছিল, তাই আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল দ্য হাইভ। আমরা এই হোটেলটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। এই হোটেলটা একটু অফবিট লোকেশনে, একদম পাহাড়ের ওপরে লোকেটেড। আর এই হোটেলটা বুক করার রিজন তোমরা এই বাইরের ভিউটা দেখলেই বুঝতে পারবে। জাস্ট দারুণ ভিউ, জানলা খুললেই এই সুন্দর ভিউটা দেখা যাবে। তো সব ফর্মালিটি সেরে আমরা ফাইনালি রুমে গিয়ে পৌঁছালাম। রুমটা ভীষণ সুন্দর ছিল। একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি আমি রুমের। ট্রেনের এসির টেম্পারেচার এতটাই কমিয়ে দিয়েছিল যে আমরা সারা রাত ঘুমাতে পারিনি, প্লাস সারা সকাল ঘুরে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তাই হোটেলে গিয়ে আমরা স্নান সেরে কোনো মতে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। টানা সন্ধে অবধি ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে একটুখানি আড্ডা দিয়ে আমরা ডিনার করতে চলে গেলাম। হোটেলটার ক্যাফেটেরিয়াটাও বেশ সুন্দর ছিল। আউটডোর এরিয়াতে একটা সুইমিং পুলও ছিল, বাট সুইমিং পুলটা ডিপ খুবই কম, তো কেউ সুইমিং করতে পারবে না। আমি আর দিদি প্রথমে পিকচার দেখে ভেবেছিলাম যে সুইমিং করব, বাট আলটিমেটলি কিছুই হয়নি।
তো পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাব বলে। আগের দিন আমরা যে গাড়িটা করে কৈলাসগিরি গেছিলাম সেই গাড়িটাকেই বলেছিলাম আমাদেরকে সাইট সিন করানোর জন্য। তো আমরা রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর আমি বাইরে গিয়ে আবার সেই সুন্দর ভিউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। তো দেখতে দেখতে আমাদের ড্রাইভার চলে এসেছিল আর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। যেহেতু তখন অলমোস্ট ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল আর আমরা শুধু চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছিলাম, তাই আমরা ড্রাইভারকে বলেছিলাম প্রথমে একটা ভালো কোনো রেস্টুরেন্টে দাঁড়াতে। তো উনি আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, সেখানে আমরা খুব হেভি ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোলাম। তো সবার প্রথমে আমরা গেছিলাম ঋষিকোণা বিচে। এই বিচেও তোমরা গেলে দেখতে পাবে কিভাবে সমুদ্র পাহাড়ের সাথে মিশে যাচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছিল বিচটা। কেউ বিচের ধারে বসে সময় কাটাতে চাইলে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে 50 টাকা পার আওয়ারে বসে টাইম কাটাতে পারবে। ঋষিকোণা বিচ দেখার পর আমরা চলে গেছিলাম তিরুপতি মন্দিরে। এই তিরুপতি মন্দিরটা একটি পাহাড়ের ওপর অবস্থিত। যারা গাড়ি নিয়ে যাবে তারা গাড়ি নিয়ে ওপরে উঠতে পারবে, কিন্তু যারা পায়ে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে যাবে তাদেরকে কিন্তু নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঠাকুর দর্শন করতে হবে। এখানে ছবি তোলা বারণ ছিল, তাই ভেতরে ঢুকে আমি কোনো ভগবানেরই ছবি তুলিনি। বাইরে থেকে যেটুকুনি ভিডিও করা সম্ভব হয়েছে সেইটুকুনি করেছি। এই মন্দিরে গিয়ে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে এই পাহাড়ের ভিউটা। দারুণ লাগছিল, পিছনে পাহাড় আর সামনে মন্দিরটা। মন্দির থেকে বেরিয়ে আমরা এই ভিউ পয়েন্টটাতে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ এখান থেকে সমুদ্র এবং পাহাড় দুটোরই ভিউ খুব সুন্দর আসে। আর এখানে আমি কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। এই জুটার এরিয়াটা অনেকটা ছিল আর গরমও ভীষণ পড়েছিল, তাই আমরা একটা গোকার নিয়ে নিয়েছিলাম যেটা আমাদের পুরো জুটা ঘুরিয়ে দেখিয়েছিল। এই জুটা দেখার পর আমার মনে হয়েছিল আজ অবধি আমি যতগুলো জু দেখেছি তার মধ্যে এটাই বেস্ট। এখানে গিয়ে আমরা ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান লেপার্ড, স্লথ, বিয়ার, স্ট্রাইপড হায়না, ইন্ডিয়ান এলিফ্যান্ট, রাইনোস, হিপোপটেমাস, জিরাফ, ইন্ডিয়ান উলফ, ওয়াইল্ড ডগ, বিভিন্ন প্রজাতির হরিণ, বিভিন্ন ধরনের পশু পাখি, সাপ ইত্যাদি দেখেছিলাম। যেগুলো বলতে পারিনি সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে। ভাইজ্যাক জু থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিশাখা মিউজিয়ামে। এখানে আমরা ইন্ডিয়ান নেভি রিলেটেড অনেক কিছু শোকেস করা দেখেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা একটু ভাইজ্যাকের ইকো পার্কে গিয়ে বসেছিলাম, কারণ পরের যে মিউজিয়ামটায় আমাদের যাওয়ার ছিল সেটা তখনও খোলেনি। সেখানে একটু বসে আমরা চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়াম দেখে আমরা চলে গেছিলাম সাবমেরিন মিউজিয়ামে। এই দুটো মিউজিয়ামে অরিজিনাল সাবমেরিন এবং অরিজিনাল এয়ারক্রাফট শোকেসিং করা হয়েছিল। এগুলো দেখে আমরা হোটেলে ফিরে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে আমরা আবার সেই সেম গাড়ি করেই রওনা দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা এখান থেকে এবার যাব হায়দ্রাবাদে ঘুরতে। আর অবশ্যই এই হায়দ্রাবাদের ব্লগটাও শেয়ার করব।